হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তোরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। অল্প বৃষ্টিও এসেছে, গরম খানিকটা কমেছে, তাই এমন একটা বর্ষণ মুখর সন্ধেবেলায় ভালোবাসার মরশুমের গল্পের সঙ্গে এক কাপ চা জমে যাবে, কি বলো? তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প অপরিণত। গল্পের লেখক অন্তরা, গল্প পাঠেও রয়েছে অন্তরা, আর গল্পের অন্যান্য চরিত্রে অন্তরার সঙ্গে রয়েছে শুক্লা, আর অবশ্যই আমি তোমাদের বন্ধু প্রীতম। তবে শুরু করার আগে আরও একবার মনে করিয়ে দিই, শুনছো তো ভূত চর্চা, ভালোবাসার মরশুমের নতুন ভূতের গল্পের চ্যানেল। প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় একটা করে ভূতের গল্প। কি বললে? চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি কেন? খুঁজে পাওনি? ঠিক আছে, তোমাদের জন্য চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখলাম এই গল্পের ডেসক্রিপশন বক্সে, তাই চটপট সময় নষ্ট না করে সাবস্ক্রাইব করে ফেলো ভূত চর্চা। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করি আজকের গল্প অপরিণত। অনুপমা নামটার মধ্যেই একটা অদ্ভুত ভারসাম্য আছে, তাই না? চারপাশের কোলাহলের মধ্যেও যে নিজের মতো করে থাকে, ঠিক যেন একটা জলছবি। একটু দূর থেকে দেখলে স্পষ্ট বোঝা যায় না, কিন্তু কাছে গেলে চোখ সরানো যায় না। বয়স কেউ জিজ্ঞাসা করে না, প্রয়োজনও হয় না, কারণ অনুপমাকে দেখে সেটা বোঝার কোনো উপায়ই নেই। সাদামাটা হলেও সজীব তার জীবনযাপন। প্রাণোচ্ছল এই তন্নি নিজেকে যেভাবে মেনটেন করেছে, তাতে বয়স উপযোগী বলিরেখা বা সামান্য ডার্ক সার্কেল কোনোটারই দূর দূরান্ত পর্যন্ত দেখা মেলে না। বাটারের মতো স্মুথ স্কিন, একদম টিভির বিজ্ঞাপনের মতো ঝিকিমিকি চুল, আর গালে টোল পরানো হাসি 8 থেকে 80-র মনে তুফান তোলার জন্য যথেষ্ট। শাড়িতেই স্বচ্ছন্দ অনুপমা, সিফন হোক বা ধনেখালি, অনুপমার কাছে ক্যারি করাটাই আসল স্টাইল স্টেটমেন্ট। বিয়ে করেনি অনুপমা, আর করেনি বলেই বোধহয় এমন নিখুঁতভাবে নিজেকে ভালোবাসতে শিখেছে। চাকরি করে, নিজের কাজ নিজের মতো করে করে, কিন্তু যতবার ছুটি পায় ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। পাহাড় হোক বা সমুদ্র, পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ হোক বা নতুন শহরের কোলাহল, কোথাও একটা তার অপেক্ষায় থাকে সবুজ আর নীল। অনুপমাকে দেখলেই বোঝা যায় স্বাধীনতা মানে একা থাকা নয়, বরং নিজের জন্য বাঁচতে শেখা। আর অনুপমা সেটা জানে খুব ভালো করে। কি গো, এত তাড়াহুড়ো করছো কেন? আজকে তো সানডে, তোমার তো আজ অফিস নেই। তড়িঘড়ি নিজের ব্যাগে জলের বোতলটা ঢোকাতে ঢোকাতেই উত্তর দিল অনুপমা, সানডে? নট ব্যাড। পড়াশোনায় মন দিয়েছিস তাহলে? কেন, তুমিই তো বলো মুখ্য মানুষের সমাজে কোনো কদর নেই। হেসে ফেলল অনুপমা। মেয়েটা খুবই সরল। কলকাতার এই ফ্ল্যাটে আসার পর থেকেই পুতুল ওর দৈনন্দিন কাজের সঙ্গী। বেশ গুছিয়ে কাজ করতে পারে মেয়েটা, তবে সমস্যা আছে একটা, একদম ইংরেজি জানে না। বর্তমানে একটু লেখাপড়া না জানলে সত্যি খুব অসুবিধার। সেই জন্যই অনুপমা ওকে জোর করে একটু একটু করে ইংরাজি শেখাচ্ছে, বিশেষ করে রবিবারগুলোয়। নিশ্চয়ই, লেখাপড়া শিখলে কনফিডেন্স বাড়ে, আর কেউ কখনো ঠকাতে পারে না, বুঝলি? হ্যাঁ, কিন্তু আমি কি আর তোমাদের মতন এত কিছু শিখতে পারবো দিদি?
আমার তো সামান্য এক লাইন পড়লেই মাথা বন বন করে ঘোরে, বই খুললেই ঘুম পেয়ে যায়, ঢুলে ঢুলে পড়ে যাই। তাহলে ঘুমিয়ে পড়বি, ক্লান্ত থাকিস তাই ঘুম পায়। আর কে বলল তুই কম জানিস? আমার থেকে অনেক বেশি বুঝিস তুই পুতুল। এই যেমন দেখ না, সেদিন বাজারে গিয়ে কতগুলো পোকা ধরা কানা বেগুন কিনে আনলাম, তারপর ওই তরমুজটা কাটার পর দেখলি না পুরো সাদা। বুদ্ধি করে শিখিয়ে দিলি তো কেমন করে বাজার করতে হয়, কেমন করে তরমুজ কিনতে হয়, তারপর কোথায় ফ্রেশ মাছ পাওয়া যায়, কোন রান্নায় কি ফোড়ন দিতে হয়, 50 জন লোকের রান্না করতে গেলে কত কি জোগাড় প্রয়োজন, তারপর ওই ধর না আমার সাদা শার্টে নীল কালি কি করে তুলতে হবে, এসব তো তুই শিখিয়েছিস পুতুল। ওসব তো সবাই পারে। তাহলে আমি কেন পারতাম না? শোন, লেখাপড়াটাই সবাই পারে, শুধু একটু চেষ্টা করতে হয়। আর তুই যেটা জানিস সেটা আমায় শেখাবি, আর আমি যেটা জানি সেটা তোকে শেখাবো। কিরে, এমনটাই তো ডিল হয়েছিল নাকি? হ্যাঁ, ঠিক তাই। তবে কেন তুমি আজ বেরিয়ে যাচ্ছ? আজ তো রবিবার, পড়াশোনার দিন। ঠিক, একদম ঠিক। আসলে আজকে কি হয়েছে জানিস, ওই ট্রাভেল এজেন্ট, ওনার সঙ্গে একটু কথা বলতে যেতে হবে। মনে নেই তোর, সামার ভ্যাকেশন, ঘুরতে বেরোবো তো আমি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুমি তো প্রত্যেক গরমেই ঘুরতে যাও। এবারে কোথায় যাবে গো দিদি? জানি না রে, তবে খুব কার্শিয়াং যেতে ইচ্ছে করছে। ছোটবেলায় ওখানেই তো কাটিয়েছি অনেকটা সময়। বাবা তো ওখানেই চাকরি করত। মা বাবা তো আর কেউ নেই, তাই ভাবছি। মন খারাপ করো না দিদি, এই তো আমি আছি, তোমার পাশে সারা জীবন থাকবো। আর বিয়ে বিয়ে করবি না? সে করলেও আমি তোমার পাশেই থাকবো। তাই বুঝি? পিন্টু আসতে দেবে তো? ধুর, তুমি যে কি বলো না দিদি। ঠিক আছে, দরজাটা দিয়ে দে, আর চাবিটা নিয়ে চলে যাস, আমার ফিরতে দেরি হবে। এই হলো আমাদের অনুপমা, হাসি ঠাট্টা আনন্দ করে সবাইকে মাতিয়ে রাখতে পারে, তবে খুব সহজে কারোর সঙ্গে মিশে যেতে পারে না, একটু সময় লাগে। তবে যাকে ভালো লাগে তার সঙ্গে মনের সব কথা উজাড় করে ফেলতে পারে। কিছু কিছু মানুষ আছে না, যারা ভালোবাসলে নিজের ক্ষমতার বাইরে গিয়ে করার চেষ্টা করে। আমাদের অনুপমাও ঠিক তাই। শিয়ালদা স্টেশনে যখন পৌঁছলো অনুপমা, তখন 8:30 বেজে গেছে। কি ভাবছেন, ট্রাভেল এজেন্টের অফিস শিয়ালদায়? না না, সেসব দিন পেরিয়ে এসেছি। আজকে অনুপমা শুরু করছে ওর যাত্রা। ও চলল নর্থ বেঙ্গল। ট্রেন ছাড়লো ঠিক 9:15। ওদের সঙ্গে আরও বেশ কয়েকজন বেড়াতে যাচ্ছে। তাদের মধ্যে বেশ কিছু জনের এই বগিতেই সিট রয়েছে। আসলে সকালে এনজেপি স্টেশনে নেমে সবাই এক জায়গায় হবে। চাইলে একা একাও আসতে পারে অনুপমা, কিন্তু ওর দিদুন ভীষণ ভয় পায়। দিদুন থাকে নবদ্বীপ। অনেক বকাবকি করেও দিদুনকে নিজের কাছে এনে রাখতে পারেনি অনুপমা। সে নিজের ছেলে বউয়ের কাছেই থাকবে। আর তাছাড়া ট্রাভেল এজেন্টদের সঙ্গে গেলে টাকা পয়সাও একটু সেভ হয়, আর কোনো দিকে নজরও দিতে হয় না। বাড়ির খাওয়া দাওয়া, পরিষ্কার বাথরুম। তবে ও যে এজেন্টদের সঙ্গে যায় তারা খুব ভালো করেই জানে, খাবার সময় অনুপমা ঠিক হাজির হবে, কিন্তু বেড়াতে গিয়ে ঘুরে বেড়ায় ও নিজের ইচ্ছায়। তাতে এই ডানা ট্রাভেল এজেন্সির কর্ণধার মিস্টার বসুর কোনো আপত্তি নেই। এবার একটু হেলান দিয়ে জানলার পাশে বসে পড়ল অনুপমা। সাইড লোয়ারের সিট পেয়েছে, বেশ খুশি। পাশের আপার বার্থটা এখনো ফাঁকা। মোবাইলটা একবার চার্জে লাগিয়ে আবার খুলে ব্যাগে রাখা গুডি ব্যাগটা টেনে নিল ও। ট্রাভেল এজেন্টদের দেওয়া ব্যাগ, বিস্কুট, চিপস, 1 প্যাকেট ইনস্ট্যান্ট কফি, কিছু শুকনো ফল আর একটা ছোট্ট মিনারেল ওয়াটার, মানে স্ন্যাক্সের সম্ভারে ভর্তি। সব কিছু এক এক করে বার করে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো ও প্যাকেটগুলো। আর ঠিক তখনই হঠাৎ পেটটা গুড়গুড় করে উঠল। মনে পড়ল
রাতের খাবার। খিদে পেয়ে গেছে তো, সেটা তো খেতে হবে। পুতুল সকালে যত্ন করে ফ্রাইড রাইস আর চিলি পনির বক্সে ভরে দিয়েছিল। রোজ অফিসের তাড়ায় ছুটোছুটি করতে থাকা পুতুল আজ একেবারে স্পেশাল মুডে ছিল। ট্রেনে তো ভালো খাবার দাবার কিছু দেয় না, তাই গরম গরম বানিয়ে দিয়েছিল। অনুপমা একটু হাসল, টিফিন বক্সটা বের করলো ব্যাগ থেকে। আস্তে করে খুলতেই একটা বাজে গন্ধ নাকে এলো, আর মুহূর্তেই মুখটা বেজার হয়ে গেল। এত গরমে চিলি পনির আর ভেজ ফ্রাইড রাইস ঢাকা দিয়ে নিয়ে আসা একেবারেই ঠিক হয়নি। বারবার বলে দিয়েছিল পুতুল তাড়াতাড়ি খেয়ে নিতে, না হলে নষ্ট হয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলল অনুপমা। মনে মনে ভাবল, স্রেফ ভালোবাসা দিয়ে রান্না করলেই তো আর সেটা বাঁচে না। সময়ের নিজের একটা নিয়ম আছে। এই ট্রেনে প্যান্ট্রি নেই। রাতটা পুরো এই গুটি ব্যাগের শুকনো স্ন্যাক্স, ইনস্ট্যান্ট কফি এসব খেয়ে কিছুতেই কাটাতে পারবে না অনুপমা। মনটা খারাপ হয়ে গেল। ইস, এত ভালোবেসে খাবারটা বানালো, নষ্ট করে ফেললো। জানলার পাশে হেলান দিয়ে বসে বসে এক দৃষ্টে বাইরের দিকে তাকিয়ে রইল ও। নিঃশব্দে এই অন্ধকার চিরে ছুটে চলেছে ট্রেন। এই নিস্তব্ধতা, একাকিত্ব বড় ভালো লাগে ওর। একা একা নিজের মতো বাঁচতে বড্ড ভালোবাসে। কিছুক্ষণের মধ্যেই সবার ডিনার কমপ্লিট হলেই কম্পার্টমেন্টটা একেবারে চুপচাপ হয়ে যাবে। তখন আরও মন দিয়ে বাইরের এই নিকষ কালো অন্ধকারটাকে উপভোগ করবে ও। গুডি ব্যাগটা ব্যাগের ভেতর ভরে রেখে পাটা ছড়িয়ে চোখ বন্ধ করে চুপ করে বসেছিল অনুপমা। হঠাৎই ওর মনে হলো ওর সামনে কেউ একটা এসে দাঁড়ালো। চোখ মেলতেই দেখতে পেল একটা ছেলে। ওর দিকে একটা ছোট্ট স্টিলের কৌটো বাড়িয়ে ধরেছে। ভাজা লুচির গন্ধ আর আলুর তরকারি সবটা মিলে মিশে অনুপমাকে এক ধাক্কায় পিছিয়ে নিয়ে গেল সেই স্কুল জীবনের রবিবারের সকালবেলায়। ঠিক এমনই লুচি আর সাদা আলুর তরকারি ওর সামনে এনে ধরত ওর মা। কি ব্যাপার? কি দেখছেন? এগুলোকে লুচি বলে, লুচি। ছেলেটার কথায় একটু চমকে উঠে চশমার ফাঁক দিয়ে ছেলেটার দিকে তাকালো অনুপমা। ছেলেটার মুখে এক রাস হাসি, পুরো মুখ জোড়া 32টা পাটি দাঁতের ঝিলিক। বয়স খুব বেশি হবে না, বড় জোর 25-26। একটা প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে ছেলেটার দিকে তাকালো অনুপমা। ছেলেটা হয়তো ধরতে পারল, তাই হাসি মুখে আবারও বলল, আরে কিছু না, তেমন কিছু না। আসলে আমি ভাবলাম আপনি হয়তো না খেয়ে আছেন, আর ওই গুডি ব্যাগের চিপস দিয়ে তো আর রাত পার হবে না, তাই না? তুমি মানে কি করে বুঝলে আমি না খেয়ে আছি? এ তো খুবই সহজ। ব্যাগ থেকে টিফিন বক্স বের করে মুখটা এমন বিকৃত করলেন, তাতেই বোঝা গেল আপনার বাড়ি থেকে আনা খাবারটা একেবারে নষ্ট হয়ে গেছে। ভাবলাম কাকিমার তৈরি লুচি আলু ভাজা আছে, ভাগ করে খেতে আমার কোনো আপত্তি নেই। তবে জানি অপরিচিত মানুষের খাবার না খাওয়াই ভালো, কিন্তু আমি না না, সন্দেহজনক একেবারে নই। দেখুন এই এদিক থেকে, এদিক থেকে কোনো দিক থেকেই মনে হবে না। চাইলে আধার কার্ড বের করে দেখাতে পারি কিন্তু। এই আধার কার্ডের যুগে কেউ আর মুখের কথায় ভরসা করতে চায় না, তাই না? নির্দ্বিধায় অনুপমার ঠিক উল্টো দিকের সিটটায় বসে পড়ল ছেলেটা। তারপর বলল, তবু চেষ্টা করে যেতে হবে তো। বাই দ্য ওয়ে, আপনার নামটা যদি বলেন আমি মনে রাখবো, মানে আপনাকে আবার কোথাও দেখলে যেন চিনতে পারি, এই আর কি। আমি অনুপমা, আর তুমি? আমি সে এক মস্ত কাহিনী, শুনুন তাহলে। ঋত্বিক। মা নামটা রেখেছিল, আসলে মা ওই ঋত্বিক ঘটকের দারুণ ফ্যান ছিল। ভেবেছিল ছেলে হয়তো একদিন পরিচালক বা অভিনেতা কিছু একটা হবে।
কিন্তু আমি যখন 3, ওই ঠিক মতো হাঁটতেও শিখিনি আর কি। বলিউডে তখন আর এক ঋত্বিক ঢুকে পড়লেন, পুরো 6 প্যাক, নাচ, অ্যাকশন সব একসাথে। ব্যাস, আমার আর আলাদা করে কিছু হওয়ার দরকারই রইল না। নাম বললেই লোকে বলতো, আরে বাস কাও না প্যার হ্যায় ঋত্বিক নাকি? আমি তখন বলতাম, আরে না রে ভাই না, আমি মেঘে ঢাকা তারার ঋত্বিক। ভারী মজার মানুষ তো তুমি। এই রে, আপনি ভাবলেন বোধহয় আমি ইয়ার্কি করছি। আরে না না, সত্যি সত্যি আমার নাম ঋত্বিক চক্রবর্তী। সে কি, রোশন থেকে চক্রবর্তী? তিনিও তো পপুলার। ওই 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 দেখেছেন, আবার কনফিউশন। জানতাম নিশ্চয়ই ভাবছেন বাংলা সিনেমার হিরো। আরে বাবা, দেখুন ভালো করে দেখুন, এই যে আমার কিন্তু মাথায় এখনো বেশ চুল আছে। আর সেই ঋত্বিক আমি নই, আমি একেবারে সাধারণ মানুষ। সিনেমা হলে টিকিট কেটে পপকর্ন কিনে পিছনের সিটে বসে হিরোদের হিংসে করে কাটিয়ে দিই। তাই বুঝি? তা ভালো, যাচ্ছ কত দূর? সব বলবো সব বলবো, তার আগে নিন লুচিটা খেয়ে নিন তো। একটা শর্তে, তোমাকেও কিন্তু আমার সঙ্গে খেতে হবে। কি ভাবছেন লুচি খাইয়া অজ্ঞান করিয়া আপনার সুটকেস নিয়ে কাটিয়া পড়িব? একদম নয়, অত খাটনি আমার পোষাবে না, জাস্ট পোষাবে না। খাবো খাবো, আপনার সঙ্গেই খাবো। একই যাত্রায় পৃথক ফল হয় নাকি? দুজনেই লুচি আলুর তরকারি খেতে খেতে বেশ জমিয়ে গল্প করছিল। ঠিক তখনই এক ভদ্রলোক বড় সড়ো একটা সুটকেস নিয়ে এসে দাঁড়ালেন সামনে। এক্সকিউজ মি, এই সিটটা আমার। এই যে এবার একটু চমকালো অনুপমা। ওর একদম উল্টো দিকের সিটটায় বসে রয়েছে ঋত্বিক, বেশ দিব্যি আরাম করে বসে খাচ্ছে। সিটটা যে ভদ্রলোকের সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু ঋত্বিক উঠতে একটু ইচ্ছুক নয়, বরং মন খারাপ মাখানো একটা ভাব মুখের ওপর ফুটিয়ে তুলল। তারপর করুণ সুরে বলল, আরে দাদা, আসলে অনেক বছর বাদে একসঙ্গে ছুটি পেয়েছি জানেন। আমি আর আমার মানে অনুপমা বেড়াতে যাচ্ছি। প্লিজ আমাদের আলাদা করে দেবেন না। ভদ্রলোক তো পুরো অবাক, আর ঋত্বিক তখন পুরো সিনেম্যাটিক মোডে চলে গেছে। ওই যে ওই পাশের সিট নাম্বার 22 আমার, একদম লোয়ার বার্থ। আপনি যদি কিছু মনে না করেন প্লিজ ওখানে বসুন না। দেখুন না, খেতে চাইছে না, রাগ করে আছে, কত বোঝাচ্ছি তাও মুখে কিছুটি দিচ্ছে না। অন্তত মনটা ভাঙাতে দিন। ভদ্রলোক কিছুক্ষণের জন্য থতমত খেয়ে গেলেন। তারপর হয়তো নিজের বউয়ের কথা মনে করে একটা হালকা লজ্জার হাসি হেসে বললেন, ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি ওই সিটে বসছি। ঋত্বিক অনুপমার দিকে তাকিয়ে এমন একটা ভাব করলো যেন রণক্ষেত্রে যুদ্ধ জিতে ফিরেছে। অনুপমা হতবাক চোখে তাকিয়ে রইল, বলল, তুমি কি সত্যি অভিনেতা নাকি? কি অবলীলায় মিথ্যে কথা বললে। না, আমি আত্মরক্ষামূলক নাট্যশিল্পী, সিচুয়েশন বুঝে স্ক্রিপ্ট লিখে ফেলি। কি এমন সিচুয়েশন শুনি? এতগুলো মিথ্যে কথা বলার কি দরকার ছিল? আর আর তুমি কি করে ভেবে নিলে আমি তোমাকে এখানে বসতে দেব? আসলে কি জানেন তো, আমি বুঝে গেছি, ওই আমার মতো আপনিও সারা রাত ট্রেনে ঘুমোতে পারেন না, তাই ভাবলাম গল্প করব, তাই একটু কায়দা করে জায়গাটা বুঝে নিলাম। কায়দা করে মানে? এত বড় মিথ্যে কথা? আমরা দুজনে ছুটি পেয়ে বেড়াতে যাচ্ছি, ধরা পড়ে গেলে কি বলতে তখন? আরে না না, ধরা পড়ার ভয় নেই একটু। ওই ভদ্রলোক দেখুন নিশ্চিন্তে ঘুমের দেশে, আর যখন উঠবেন তখন আমরা গন্তব্যে পৌঁছে যাব। মাঝ রাতে কে আর কন্টিনিউয়াসলি জেগে থাকে বলুন তো? খুব চালাক। একেবারে যাচ্ছে তাই রকমের চালাক। তার আগে বলো তো, ওই মান ভাঙানো না কি যেন বলছিলে? আরে বাবা, ওটা ছিল ক্লাইম্যাক্স ডায়লগ।
বিবাহিত পুরুষদের ওটা বললে কাজ হতে বাধ্য। আর এমন সুন্দরী মহিলার হাজব্যান্ড সাজতে ক্ষণিকের জন্য কার না ভালো লাগে বলুন তো? এই ফ্লার্ট করছো? তুমি জানো তোমার থেকে আমি কত বড়? জানি তো, কিন্তু আমি তো ক্যালেন্ডারের হিসেবে নয়, বরং কথাবার্তার বয়স অনুযায়ী বয়স মাপি। উফ বাবা, কথার একেবারে খই ফুটছে, সব কিছুর উত্তর তৈরি। হ্যাঁ, কথা বলতে আমি খুব ভালোবাসি, টকেটিভ, ভীষণ টকেটিভ। এরপর শুরু হলো ঋত্বিক বাবুর বকবক। মাত্র কিছুক্ষণের পরিচয়ে নিজের সম্পর্কে সব কিছু একেবারে উজাড় করে দিল ও। ছোটবেলায় বাবার মৃত্যু, তারপর মায়ের অসুস্থতা, শেষে মাও চলে গেল। কাকা কাকিমার কাছে মানুষ। কাকিমা সিনেমায় দেখা দজ্জাল কাকিমাদের মতো একেবারেই নয়, উনি বেশ ভালো। ছেলের মতো মানুষ করেছেন ঋত্বিককে। ঋত্বিক আপাতত একটা প্রাইমারি স্কুলে পড়ায়, সেই সঙ্গে বাড়িতে অনেক স্টুডেন্টদেরও পড়ায়। শনিবার শনিবার একা একা ঘুরতে বেরোয়, জিলিপি খেতে ভালোবাসে, বাচ্চাও ভীষণ প্রিয়, আরো কত কত গল্প। সাধারণত অনুপমা এত কথা কারোর সঙ্গে বলে না, কিন্তু আজ বেশ ভালোই লাগছে। ছেলেটার বয়স কম, কিন্তু বেশ বুদ্ধিমান আর তুখোড়। না, অনেক রাত হলো, এবার একটু শুতেই হবে। বেশিক্ষণ বসে থাকলে না কোমরটা টনটন করে। পরিষ্কার করে বলুন না ঋতিক, এবার ক্ষমা করে দাও, আর বকো না। না না, তেমনটা বলিনি, সত্যি বলছি। তুমি আর বুঝবে কি করে বলো? ছোট মানুষ, তাই বুঝতে পারছো না। আমার বয়সে এসো, তখন ঠিক বুঝবে। আরে ধুর, তখন থেকে কি বয়স বয়স করছেন বলুন তো? আপনি জানেন না এজ ইজ জাস্ট আ নাম্বার। আর সেই সংখ্যাটা তোমার থেকে বেশ কিছুটা আমার বেশি। নাও এবার দোতলায় ওঠো দেখি। নিশ্চয়ই, বাতের রোগী যখন নিচ তলাটা তো আপনাকে ছেড়ে দিতেই হবে। একদম বাজে কথা বলবে না, মোটেই আমি বাতের রোগী নই। কোমরে একটা চোট আছে অনেক আগে থেকে, ওই জন্যই। তাহলে আর শুধু শুধু বয়সের দোহাই দিচ্ছেন কেন? এই আপনারা মেয়েরা না বড় অদ্ভুত। আমরা বয়সের কথা বললে মানবেন না, অথচ নিজেরা বয়স হয়েছে বলে কাঁদবেন। কি রকম ডুপ্লিসিটি মাইরি! থামবে একটু? উফ বাবা, কি বকতে পারে! এই এতক্ষণে মনের কথাটা বলেছেন, ঠিক আছে। এই মুখে লাগালাম, তালা লাগালাম, আর দোতলায় উঠলাম। তবে হ্যাঁ, বোর ফিল করলে কিন্তু ডাকবেন, কেমন? চাদরটা টান টান করে পেতে বালিশটা মাথায় নিয়ে শুয়ে পড়ল অনুপমা। চোখ রাখলো জানলার বাইরে। হঠাৎ করেই চতুর্দিক কেমন নিস্তব্ধ হয়ে গেল। সাইলেন্স টাইমটা এনজয় করার চেষ্টা করলো অনুপমা, কিন্তু আজ কিছুতেই যেন এই পরিবেশটা ভালো লাগলো না। কি একটা বড্ড মিস করছে ও। তবে কি ওই ছেলেটার বকবক? অসম্ভব, এসব কি মাথায় ঘুরছে অনুপমার? নিজেকে একটু ধমক দিয়ে চোখ বুঝল ও, আর ঘুম ভাঙল কারোর ডাকার শব্দে। জানু, ও জানু, উঠে পড়ো, সকাল হয়ে গেছে তো। আরে কি হলো, এই ওঠো না। আরে দূর, আবার পাশ ফিরে শুচ্ছে। অনুপমা চোখ মেলে তাকালো, তারপর চমকে উঠে একেবারে বসে পড়ল। ঘুম ঘুম গলায় বলল, কি কি বললে জানু? আবার এসব কি শুরু করলে তুমি? উফ! আরে এত জোরে জোরে বলো না। ওই যে দেখো, কালকে রাতের সেই ভদ্রলোক, আরে উনি আমাদের দিকেই তাকিয়ে আছেন একদম কন্টিনিউয়াসলি। ওই দেখো, জানলার পাশে দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ। কি কি বলছো? কোথায়? অনুপমা তাকাতেই ওই ভদ্রলোক বেশ দাঁত বার করে হেসে ফেললেন। ওনাকে একটা হাসি ফেরত দিয়েই কটমট করে ঋত্বিকের দিকে তাকালো অনুপমা। এই নাও তোমার জন্য চা। আমি তো উঠেই নিজের জন্য চা নিচ্ছিলাম। ওই যে ওই দাদা যেই বললেন, বউয়ের জন্য চা নিলেন না ভাই? আমি বললাম অবশ্যই, জনকে ছাড়া দিন শুরু হয় না কি? রাত এসব কি ভুলভাল কাজ করছো ঋত্বিক, আমি কিন্তু রেগে যাচ্ছি। আমরাও এখন ভুল ট্রেনে উঠে পড়েছি।
জানু যতক্ষণ না গন্তব্যে পৌঁছচ্ছি ততক্ষণ এই ড্রামা চালু রয়েগা। অসহ্য। এর পরের কিছুক্ষণ খুব দ্রুতই কেটে গেল। এনজেপি স্টেশনে ট্রেন ঢুকতেই একে একে ওরা নেমে দাঁড়ালো স্টেশনে। হাতে একটা বড় বোর্ড নিয়ে ওদের ট্রাভেল এজেন্টের ছেলেটা এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই একে একে তার কাছেই জড়ো হলো। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের জার্নি উইল বিগিন ফ্রম হিয়ার। ম্যাডাম, আপনার জন্য সেপারেট কার অ্যারেঞ্জ করা আছে। হাসি মুখে ঘাড় নাড়ল অনুপমা। সবার সঙ্গে বেড়াতে এলেও এই পাহাড়ে ওঠা আর নামার সময়টা একা একা উপভোগ করতে চায় ও। তাই ওর রিকোয়েস্টে ওর জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা আছে। বাকিরা ৩-৪টে বড় বড় গাড়ি করে পাহাড়ে উঠবে। নামার পরেই ঋত্বিকের সঙ্গে দেখা হয়েছিল। ছেলেটা কিছু একটা বলতে এসেছিল, পাত্তা দেয়নি অনুপমা। একটু সুযোগ পেয়েছে কি একেবারে মাথায় উঠে পড়েছে। ওকে কিনা জানু বলছে। দেখেই মনে হচ্ছে কমপক্ষে অনুপমার থেকে ১০-১২ বছরের ছোট তো হবেই ছেলেটা। দিদির বয়সে একজনের সঙ্গে ফ্লার্ট করতে এখনকার ছেলেগুলো লজ্জা পর্যন্ত পায় না। গাড়িতে চেপে বসলো অনুপমা। ধীরে ধীরে এগিয়ে চলল ওর গন্তব্যে। চোখের সামনে পাহাড়টা দৃশ্যমান হতেই চোখ দুটো ছলছল করে উঠল। এই রাস্তায় কত যাতায়াত করেছে। একটা সময় ওর ছেলেবেলাটা তো এই কার্শিয়াঙেই কেটেছে। ১৩ বছর এখানেই ছিল ও, এখানকার স্কুলেই পড়তো। তারপরেই তো হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল ড্রাইভার ছেলেটা। এখানে সবাই নিজেদের পছন্দ মতো মোমো, চা ইত্যাদি ইত্যাদি খাচ্ছে। দাঁড়ানোর ইচ্ছে ছিল না অনুপমার, কিন্তু ছেলেটা জোর করায় দাঁড়িয়ে পড়ল। আর নেমেই একটা দৃশ্য দেখে অবাক হয়ে গেল। ট্রাভেল এজেন্ট ছেলেটার সঙ্গে ঋত্বিকের সম্ভবত বচসা হচ্ছে। কি হয়েছে দেখার জন্য একটু এগিয়ে গেল অনুপমা। কি হয়েছে সৌরভ? এনি প্রবলেম? নো প্রবলেম ম্যাডাম, অ্যাকচুয়ালি। নো প্রবলেম মানে? আপনি জানেন অনুপমা, এরা আমাকে যে গাড়িটায় বসিয়েছে সেটা একেবারে যন্ত্রণার একটা গাড়ি। কেন? গাড়ি আবার কি করলো? আরে গাড়িতে এক মহিলা প্যাসেঞ্জার উঠেছেন, যিনি প্রতি কিলোমিটারে একবার নেমে বমি করছেন। গাড়িটা থামতেই থাকছে। পদে পদে ভয় করছে জানেন। ভাবছি এই বুঝি গাড়িতেই বমি করে ফেলবে। কেন? গাড়িতে আর কেউ নেই নাকি? আছে আছে, আমার পাশেই বসেছেন একজন মহারথী। মুখে কি যেন একটা ভরেছেন, মশলা না কি মশলা পান জানি না বাবা। সমানে চিবিয়ে চলেছেন। দেখে মনে হচ্ছে বিষাক্ত লাল পাতার গুঁড়ো পুরো গাড়িতে একদম আহা হা গন্ধে গন্ধে মামা করছে। সে দম বন্ধ হওয়ার অবস্থা। আর তারপর কি জানেন, গাড়ির ভিতরে জোরে জোরে গান বাজিয়ে চলেছে। মাথা ধরে গেল একেবারে। ড্রাইভারকে বললাম, সে তো কথা কানেই নেয় না। গাড়ি তো নয়, মনে হচ্ছে যেন একটা ডিস্কো থেকে বসে আছি। ড্রাইভারের পাশের ছেলেটা গানে এতই মশগুল যে মাঝে মাঝে নেচে পর্যন্ত নিচ্ছে। স্যার, আই হ্যাভ ট্রাইড আ লট। অ্যাকচুয়ালি কিউ এক্সচেঞ্জ করতে রাজি নয়। কি করব বলুন? কি করবেন মানে? করবেন মানেটা কি? হ্যাঁ, আমি কি পয়সা দিইনি নাকি? নাকি কম পয়সা দিলাম? হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করো ঋত্বিক। একটুখানি কষ্ট করলেই তো হয়ে যাবে। হ্যাঁ, আপনি তো একা একা যাচ্ছেন প্রাইভেট গাড়িতে। পয়সা থাকলে এমনি আরামে যাওয়া যায় ম্যাডাম। ওই সাধারণ মানুষের কষ্ট কি আর বুঝবেন? 5 জনের সঙ্গে ধাক্কা খেয়ে গেলে বুঝতে পারতেন। ওহ, সত্যি বড়ই কষ্টের জীবন তোমার। ঠিক আছে, তুমি আমার গাড়িতে চলে যাও। আমি ওই বিষাক্ত পাতাওয়ালা ছেলেটার পাশে বসে ঠিকই অ্যাডজাস্ট করতে পারবো। আরে না 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 না, ওর পাশে বসলে আপনি ঠিক অজ্ঞান হয়ে যাবেন। আমি অ্যাডজাস্ট করে নেব, আপনি বরং যান। এবার একটু খারাপ লাগলো অনুপমার। ওর গাড়িটা বেশ বড়, লাগেজও তো ডিকিতে। চাইলে ছেলেটাকে নিয়ে নেওয়াই যায়। সত্যি বড্ড কষ্ট পাচ্ছে বেচারা। সৌরভ, তুমি ওনাকে আমার গাড়িতে পাঠিয়ে দাও, সমস্যা নেই। তবে শর্ত একটাই, মুখ বন্ধ রাখতে হবে। ওকে ম্যাডাম, অলরাইট। চোরা একটা হাসি খেলে গেল ঋত্বিকের মুখে। সেই কখন থেকে প্ল্যান করছে,
কি করে অনুপমার গাড়িতে উঠবে। শেষ পর্যন্ত ব্যবস্থা হলো। ড্রাইভারের পাশেই বসেছে ঋত্বিক। মাঝে মাঝে লুকিং গ্লাসে চোখ পড়ছে। পিছনের সিটে বসে থাকা অনুপমাকে দেখছে। মধ্যবয়সী নারী, কত বয়স, কোথায় থাকে, অতীত কি, কিছুই জানে না ঋত্বিক। শুধু জানে এই নারী যেন এক রহস্যময় দীপ্তি ছড়িয়ে দেয় ওর মনে, যেন হঠাৎ করে কোনো ঢেউ এসে আছড়ে পড়েছে ওর শান্ত মনোভূমিতে। গাড়ির জানলাটা খানিকটা খোলা, সেই ফাঁক গলে ঠান্ডা হাওয়া ঢুকছে হু হু করে, আর সেই হাওয়াটা ছুঁয়ে যাচ্ছে অনুপমার মুখ, চোখ, চুল, চিবুক। সেই মুখে এমন এক মায়া যা ঋত্বিক আগে কখনো দেখেনি। যতবার দেখছে ততবার মুগ্ধ হয়ে যাচ্ছে। মনে মনে ভেবে যাচ্ছে ও সারা দিন, সারা রাত, সারা জীবন এই মুখটার দিকে তাকিয়েই কাটিয়ে দিতে পারে ও। নিজেকে নিয়ে একটু হেসে ফেলল। জীবনের প্রথম প্রেম, তাও আবার বয়সে বড় একজন নারীর প্রতি। ভবিষ্যৎ কি হবে জানে না ঋত্বিক, তবে এটুকু নিশ্চিত, বর্তমানে ভালোবাসতে তো কোনো বাধা নেই, অন্তত ওর দিক থেকে তো একটুও নয়। মনে পড়ে গেল সেই দিনটার কথা। ছোটবেলার বন্ধু বিকাশের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিল ওর ট্রাভেল এজেন্সিতে। সেদিনই প্রথম দেখা হয়েছিল এই নারীটির সঙ্গে। অবশ্য তিনি ঋত্বিককে খেয়াল করেননি। আগামী একটা ট্যুর বুক করতে এসেছিলেন তিনি। চোখে চোখ পড়েনি ঠিকই, কিন্তু ঋত্বিক এক দেখাতেই যেন মনটা হারিয়ে ফেলেছিল। তারপর বাকি কাজটা সেরে ফেলেছিল বিকাশী, যদিও বারবার বুঝিয়েছে ও তোর থেকে অনেকটা বড়। কিন্তু ভালোবাসা এসব কি কোনো হিসেব মানে? বয়স কি আর হৃদয় বোঝে? ট্রেনে উঠেই সুযোগ খুঁজেছিল ঋত্বিক। একটু কথা বলবে, একটু পাশে বসবে, একটু বেশি করে চিনবে। আর সেই সুযোগটাই এনে দিল কাকিমার ভাজা লুচি। মুহূর্তটা মনে পড়তেই কাকিমাকে একটা প্রণাম ঠুকে নিল ঋত্বিক। এই যে মিস্টার, মৌনব্রত নাকি? পৌঁছে গিয়েছি, নেমে পড়ো। হ্যাঁ, ও হ্যাঁ। ভাবনায় হারিয়ে গিয়েছিল ঋত্বিক। হঠাৎ অনুপমার ডাকে ফিরে এলো বাস্তবে। ওরা পৌঁছে গেছে কার্শিয়াং। আপাতত খুব সুন্দর একটা টি গার্ডেনের সামনে দাঁড়িয়ে আছে ওরা। উল্টো দিকেই হোমস্টে, গুরুং হোমস্টে। আপাতত দুদিনের ঠিকানা এটাই। গুরুং হোমস্টে যেন ছবির মতো একটা ফ্রেম। কাঠের দোতলা বাড়ি, ছিমছাম ছাদ, বাড়ির সামনে ছোট্ট বাগানটায় বোগেনভেলিয়া। রঙে আর গন্ধে মন ভরে যায়। বাগানের একপাশে দুটো কাঠের বেঞ্চ, পাশে একটা কাঠের পায়রার খোপ। অনুপমার ঘরের সঙ্গেই লাগোয়া বারান্দা, আর সেই বারান্দা থেকেই কখনো কখনো ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা, ঠিক যেন স্বপ্নের মতো। মনে মনে ভাবল অনুপমা, এখানে বসেই এক কাপ চায়ের সঙ্গে পাহাড়ের মন খোলা দৃশ্য উপভোগ করবে। একটা দেওয়াল টপকেই পাশেই ঋত্বিকের ঘর। আলাদা হলেও খুব কাছাকাছি। এই দূরত্বটুকু যেন ওদের সত্যি খুব প্রয়োজন, কারণ একটা অদৃশ্য টানে ওরা একসঙ্গে বেঁধে থাকে যে। ঘরে ঢুকেই ফ্রেশ হয়ে নিল অনুপমা। তারপর বারান্দায় এসে বসল। হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ, চোখের সামনে নরম রোদে ঝলমল করা পাহাড় আর চা বাগান, সব মিলিয়ে যেন একখানা পোস্ট কার্ডের মতো সকাল। এক চুমুক চা খাওয়ার পরেই নিজের মনে মনে হাসল ও। এমন দিন কজনের জোটে। হঠাৎ দরজায় টোকা। ঘুরে দাঁড়ালো অনুপমা। দরজার সামনে দাঁড়িয়ে ঋত্বিক। অবস্থা দেখে হেসে ফেলার উপক্রম ওর। চুল ভিজে একেবারে চুপচুপে, চোখ মুখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, আর ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাচ্ছে।
হেয়ার ড্রায়ার আছে আপনার কাছে? হ্যাঁ আছে, কিন্তু তুমি আনোনি? আসলে কেন জানি না আমার ব্যাগে ওই বস্তুটা আজ পর্যন্ত সত্যি জায়গা পাইনি জানেন। আসলে সব কিছু গোছানোর পর যখন কিছুতেই আর ট্রলিটা বন্ধ হতে চায় না, তখন প্রথমেই ওই বস্তুটাকে আমি আউট করে দিই। আর তারপর গিয়ে অন্যের কাছে হাত পাতো। তা রিসেপশন থেকে তো চেয়ে নিতে পারতে। হ্যাঁ, আসলে আপনার থেকে চাইলে না বলার চান্স কম। আপনাকে দেখলেই মনে হয় পরোপকারী। প্লিজ দিন না, ঠান্ডায় জমে গেলাম তো। কাজ হয়ে গেলে ফেরত দিয়ে যাবে। নিশ্চয়ই, আরেকবার দেখা করার সুযোগ ছাড়তে পারি? কি কি বললে? কিছু না তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরিষ্কার শুনতে পেয়েছে অনুপমা। সত্যি ছেলেটা একটা পাগল। হেসে আবারও বারান্দায় ফিরে গেল ও। এরপর লাঞ্চ টেবিলে একেবারে হুলুস্থুল কাণ্ড। সবাই হইচই করে খেতে বসেছে। ঠিক তখনই ঘটল বিপত্তি। সবে ভাত আর মাছের ঝোল মেখে মুখে দিয়েছে অনুপমা, আর পরক্ষণেই প্রচণ্ড ঝালে নাক চোখ লাল হয়ে হেঁচকি উঠতে শুরু করলো। মুখ কুঁচকে গেল, চোখে জল এসে গেল। What happened, ma'am? Annie, what about it? আসলে আমি একেবারেই তো ঝাল খেতে পারি না, একটু খেলে। এই 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 নাও 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 নাও, চটপট এটা খাও, হেঁচকি থামবে। আরে খাও। আর এই যে সৌরভ, তুমি জানো না কে কি খায় কি খায় না? এখানে আসার আগে তো সবাই একটা ফর্ম ফিল আপ করে, আর সেখানে তো আমি ঠিক মনে করতে পারছি স্পষ্ট অনুপমা লিখেছিল যে ও ঝাল খেতে পারে না। তাহলে খাবারে এত ঝাল দিয়েছো কেন? ইস, আমার তো লাঞ্চটা হয়নি এখনো, না হলে আমি ঠিক বুঝে যেতাম খাবারে ঝাল। ইস, বিকাশ যে কি করে তোমাদের মতো লোকজনকে নিয়ে কাজ চালায় বুঝি না। ডিসগাস্টিং। শব্দটা মুখ ফসকে বেরিয়ে যেতেই থমকে গেল ঋত্বিক। বুঝলো বাড়াবাড়ি হয়ে গেছে। তাকিয়ে দেখলো অনুপমা স্থির চোখে ওর দিকেই চেয়ে আছে। আরে কি হলো? খাও, জলটা খেয়ে নাও। আরে বাবা, তোমার ঝাল খাওয়ার অভ্যেস নেই যখন তখন কেন শুধু শুধু? তুমি মনে হচ্ছে আমার সম্পর্কে একটু বেশি ভালো জানো ঋত্বিক। আর বিকাশ, বিকাশকে কি তুমি? আরে আমাদের ট্রাভেল এজেন্ট। আমি তো নিজেও ফর্ম ফিল আপ করেছি, শ্বাসকষ্টের কথা লিখেছি, ওদের ফাইলে সব থাকে, তাই গেস করেছিলাম আর কি। কিন্তু কোনো কিন্তু নয়। নাও নাও নাও, চটপট লাঞ্চটা শেষ করো। তোমাদের শেষ হলে আমরা বসবো। অনুপমা আর কিছু বলল না, ধীরে ধীরে খাওয়া শুরু করলো। কিন্তু মনের মধ্যে একটা ছোট্ট খটকা যেন গেঁথেই গেল। পরের দিন সকালে সবাই মিলে ওরা বেরোলো কার্শিয়াং ঘুরতে। গাড়ি ছেড়ে একটা সময় পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হালকা ট্রেকিং শুরু করলো পুরো টিম। পাহাড়ের শান্ত নিস্তব্ধতা, পাতায় পাতায় ছুঁয়ে যাওয়া হাওয়া, আর সূর্যের ছায়া মাখানো আলো, সব কিছুই যেন এক অদ্ভুত মায়াজালে বেঁধে ফেলেছিল মুহূর্তগুলোকে। ঋত্বিক পাশেই হাঁটছিল। অন্যদের সঙ্গে থাকলেও চোখ যেন অনুপমার দিকেই আটকে ছিল বারবার। তুমি জানো, এই জঙ্গলের গন্ধটাই না একটা নেশা নেশা ব্যাপার। তার মধ্যে তুমি আবার শুরু করলে ঋত্বিক। আরে আরে, হঠাৎই পা পিছলে গেল অনুপমার, ছিটকে পড়েই যেত। ওকে ধরে ফেললো ঋত্বিক। আস্তে আস্তে আস্তে, রিল্যাক্স রিল্যাক্স। ঠিক আছো এখন? হ্যাঁ, পড়ে যাচ্ছিলাম। আসলে এই হিলটা ঠিক। ওহো, আচ্ছা, এই জঙ্গলের মধ্যে কেউ হিল পরে আসে? একটু বুদ্ধি নেই। আসলে শাড়ির সঙ্গে শুটা ঠিক মানে। হ্যাঁ, আর তাই তুমি ভাবলে এটা তো জঙ্গল নয়, র্যাম্প, তাই তোমাকে একটা হিল পরে চলে আসতে হলো। সাবাস। শাট আপ, একটু বসার। দাঁড়াও, দেখছি ওদিকটায় একটা পুরনো বেঞ্চ মনে হচ্ছে। দাঁড়াও, এই তো এই তো এই তো রয়েছে। এসো এসো, এদিকে এসো, তুমি বসো। না না, ঠিক আছে ঠিক আছে, চলো হেঁটে যাই।
আরে বাবা শান্ত হয়ে বসো, জাস্ট চিল, আমি যাব আর আসবো। ছুটে ও চলে গেল দোকানের দিকে। কিছুক্ষণ পরেই ফিরে এলো দুটো জলের বোতল নিয়ে। ঘাড় গুঁজে বসে খুব যত্ন করে অনুপমার কাদা লেগে যাওয়া পাগুলো মুছতে শুরু করলো ও। অনুপমা রেগে উঠল। আরে ঋত্বিক, তুমি কি পাগল? আরে আরে এসব করতে নেই। দাঁড়াও না, আরে বাবা এটা হচ্ছে রিয়েল কেয়ার। সিনেমায় দেখোনি হিরো কিরকম হিরোইনের পা ধুইয়ে দিচ্ছে, সেরকমই আর ব্যাপার। না না ঠিক আছে, আরে তুমি রিল্যাক্স, পা সরিয়ে নিচ্ছ কেন? ঋত্বিকের স্পর্শে অদ্ভুত রকম একটা শিরশির করে উঠছিল অনুপমার শরীর। ৩৬ বছর বয়সে এসে একটা পুরুষের নিঃস্বার্থ যত্নে নিজেকে যেন হঠাৎ করে স্পেশাল আর সুন্দর মনে হতে শুরু করলো ওর। ঋত্বিক নিচু গলায় বলল, যতবার তোমার দিকে তাকাই মনে হয় তোমার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে, অথচ এই শান্তিটাই যেন তোমার ভিতরের একটা ঝড়কে চেপে রেখেছে। অনুপমা চুপ করে রইল। কি বলবে ও? এমন স্পর্শে, এমন কথায় একটা প্রাচীন কষ্ট যেন ভেসে উঠছে বুকের কোণে। পায়ে জল ঢেলে কাদা মুছতে মুছতে হঠাৎ থেমে গেল ঋত্বিক। চোখটা স্থির হয়ে রইল অনুপমার পায়ের দিকে। রূপোর নুপুরে জমে থাকা জলের ফোঁটায় আলো প্রতিফলিত হচ্ছিল, যেন পাহাড়ি ঝর্ণায় সূর্যের ঝিকিমিকি। কি কি করছো? কি ছাড়ো আমার পা, উঠে পড়ো। তোমার পা দুটো কি সুন্দর অনুপমা, একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো। ধুর, কি যে বলো না তুমি, পেঁচা একটা। ডান হাতটা বাড়িয়ে ছেলেটার চুলগুলো একটু ঘেঁটে দিল অনুপমা। তারপর ভালো করে জুতোটা পরে উঠে দাঁড়ালো। আরে আরে উঠে পড়লে? পায়ে লাগছে না তো আর? এইটুকু যন্ত্রণা সহ্য করার অভ্যাস আমার আছে ঋত্বিক, চলো এগোই। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল অনুপমা, আর ঋত্বিক নিঃশব্দে তাকিয়ে রইল ওর অনুপমার চলে যাওয়ার দিকে। একটু আগেই যে স্নেহ স্পর্শ পেয়েছে মাথায়, সেখানেই এখনো আটকে রয়েছে ওর মন। রাতের পাহাড় যেন নিঃশব্দ কোনো গল্প বলে চলেছে। হালকা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে বারবার। অনুপমা বারান্দার কাঠের চেয়ারে বসে চুপচাপ দূরের অন্ধকারের পাহাড়ের দিকে তাকিয়ে আছে। হাতে ধরা আছে কাপে শেষ চুমুকের কফি। ঠান্ডা হয়ে এসেছে অনেকক্ষণ, আকাশ পরিষ্কার। বহুদিন পর সে যেন নিজেকে একা অথচ সম্পূর্ণ অনুভব করছে। ঋত্বিক পাশে এসে বসে, ওর হাতেও একটা কাপ। একটু পরে অনুপমা নিজেই বলে ওঠে, তুমি কি আমাকে আগে থেকেই চেনো ঋত্বিক? অনেকদিন থেকেই চিনি। মানে কোথা থেকে? কোথায় দেখা হয়েছিল আমাদের? আসলে তুমি আমার এক বন্ধুর কাকিমা, মানে ও তোমায় আন্টি বলে ডাকতো, কিন্তু আমি কখনো আন্টি বলে ভাবতেই পারিনি। তখন আমি খুব ছোট ছিলাম, হয়তো তোমার খেয়াল নেই, কিন্তু তোমাকে একদিন একটা ফাংশনে দেখেছিলাম। আহা, লাল শাড়ি পরেছিলে, একটা রবীন্দ্রসঙ্গীত গাইছিলে মঞ্চে। আহা আহা, এখনো কানে বাজে। বিশ্বাস করো, সেই প্রথমবার আমি কারোর গানে একদম কেঁদে কেটে নাকানি চোবানি অবস্থা আমার। আহা। শাট আপ ঋত্বিক, আমি আর রবীন্দ্রসঙ্গীত ইম্পসিবল। আর আমি মোটেই কারোর কাকিমা নই। আমাকে লাইফে কেউ কোনোদিন কাকিমা বলেনি, বিয়েই করিনি, তার আবার কাকিমা। আর মাত্র কিছু মাস আগেই তো আমি কলকাতা এসেছি। কি যে বলছো না তুমি? ওহ সরি, দেখেছো, তাহলে বোধহয় তোমার সঙ্গে অন্য কারোকে গুলিয়ে ফেলেছি। চুপ করো, মিথ্যে কথা বলো না তো, সত্যি করে বলো, তুমি কি আমায় আগে থাকতে চেনো? আরে হ্যাঁ, চিনতাম, দেখেছি তো তোমাকে। কোথায়? তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি। উফ, পারো বটে কিছু ড্রামা করতে। তুমি বা কি মন গড়া কথা বলে যাচ্ছ?
যদি কোনোদিন আমি তোমায় দেখতাম তাহলে তো তুমিও আমাকে দেখতে নাকি? হ্যাঁ, কিন্তু আমার তাও যেন কেন মনে হয় যে তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানো। এই যেমন আমি কফিতে চিনি খাই না, আমার ঝাল লাগে, ব্যাগে চকলেট থাকে, এগুলো। আরে এগুলো খুব কমন ব্যাপার। তাই হবে হয়তো। একটু উদাস হয়ে গেল অনুপমা। তাকিয়ে রইল সামনের ঘন অন্ধকারটার দিকে, আর ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল ঋত্বিক। ঠিক এই মুহূর্তে একবার যদি অনুপমা ফিরে তাকাতো ঋত্বিকের চোখে, ওর প্রতি মুগ্ধতাটা ঠিক ধরে ফেলত। ব্লু জিন্সের ওপর ব্ল্যাক ডেনিম জ্যাকেটটা চাপাতে চাপাতেই আবারও দরজায় টোকা। অনুপমা জানে এটা ঋত্বিক। আজ সকালে সবাই যখন ঘুরতে বেরোলো, অনুপমা রাজি হলো না। ও আজকে আশপাশটা হেঁটে ঘুরবে, পুরনো স্মৃতিগুলোকে একটু ঝালিয়ে নেবে। ওর কথা শুনে ঋত্বিকও কিছুতেই গেল না। বলল আজকে অনুপমার সঙ্গেই গোটা শহর ঘুরবে। দরজাটা খুলেই আবারও হাসি পেয়ে গেল অনুপমার। আবার আজকে চুল ভিজিয়েছ? হ্যাঁ, মাথা না ভেজালে আমার না খুব অস্বস্তি হয়। আরে দাঁড়িয়ে আছো কি? তোমার ওই যন্ত্রটা দাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। অনুপমাকে অবাক করে দিয়ে আজ আর হেয়ার ড্রায়ারটা নিয়ে বাইরে গেল না ঋত্বিক। প্লাগ পয়েন্টে লাগিয়ে এখানেই চুল শুকোতে শুরু করলো। তুমি ওদের সঙ্গে ঘুরতে গেলে না কেন? আরে কি হলো, তুমি ওদের সঙ্গে ঘুরতে গেলে না কেন? সিম্পল, তোমাকে পাহারা দেবো বলে। আমাকে পাহারা দেবে? শোনো ঋত্বিক, ভুলে যেও না তুমি আমার থেকে অনেক বড়, এই তো। হ্যাঁ, আর তাছাড়াও এই শহরটা আমি খুব ভালো করেই চিনি। তাহলে আমাকেও একটু চিনিয়ে দাও। ওই জন্যই তো থেকে গেলাম। হোমস্টের ঠিক উল্টো দিকের রাস্তাটা উঠে গেছে চড়াই। সেইটা ধরে হাঁটতে হাঁটতে ওরা এগোলো ঈগল স্ক্র্যাগের দিকে। এখান থেকে হেঁটে বেশ সময় লাগবে, তবুও এই রাস্তাগুলো ধরে হাঁটতে হাঁটতে অতীতের স্মৃতিগুলো মনে পড়ে গেল অনুপমার। ওর পাশে পাশে হাঁটতে থাকলো ঋত্বিক। মনে মনে বড্ড খুশিও আজকে। নিজের পছন্দের মানুষটার সঙ্গ পেতে কার না ইচ্ছে করে বলো। রাস্তাটা একটু বেশি খাড়া। হাঁটতে হাঁটতে হাঁপ ধরছে অনুপমার। পাশে থাকা ঋত্বিক বেশ ফুরফুরে মনে হাঁটছে, মাঝে মাঝে কাঁধে হাত দিয়ে সাহায্য করার ভঙ্গি করছে। যদিও অনুপমা বারবার বলছে ও পারবে। এইভাবে হাঁটতে হাঁটতেই আবার কথার সূত্রপাত। তোমার সাথে হাইকিংটাও একটু স্পেশাল লাগছে অনুপমা। জানো, এত সুন্দর কেউ সঙ্গে থাকলে পাহাড়ও রোম্যান্টিক হয়ে যায়। এইসব ফ্ল্যাটের চেষ্টা না বন্ধ করো। আমি তোমার থেকে না কমপক্ষে 10 বছরের বড়। জানো, আমার জীবনের প্রথম ক্রাশ ছিল আমাদের ক্লাস টিচার, আর বয়সে তিনি আমার থেকে 20 বছরের বড় ছিলেন। তো সেক্ষেত্রে তুমি তার তুলনায় এখনো ইন দ্য রেঞ্জ। ও তাই বুঝি? তাহলে তোমার এই শুধু অনুপমা বলাটা আমি কিন্তু মেনে নিচ্ছি না। তুমি আমার থেকে যথেষ্ট ছোট ঋত্বিক। তুমি বরং আমাকে দিদি বলো। দিদি বলবো? না না, তোমার সঙ্গে দিদিটা ঠিক যায় না। মানে ওই হাওয়াই চটি, নীল পাড়, সাদা শাড়ি নেই। আচ্ছা ছাড়ো, কাকিমা, ও বাবা তুমি তোমার বিয়ে করনি। আর তাছাড়া আশীর্বাদ করার লোকের আমার অভাব নেই, জানো তো। অভাব ভালোবাসার মানুষের। আচ্ছা, সবাই বলে দিদি বলো, আন্টি বলো, কই কেউ বলে না তো আমাকে প্রেমিকা বলো। তুমি একদম ভালো ছেলে নও ঋত্বিক। নিজের থেকে 10 বছর বয়সী বড় একজনের সঙ্গে ফ্লার্ট করছো। আরে ভালো ছেলেরা নাকি অনেক সময় সিঙ্গেলই মরে যায়। আমি খারাপ হতে রাজি, যদি কারোর ভালো লেগে যায় আর কি। শেষ পর্যন্ত ঈগল স্ক্র্যাগে পৌঁছে গেল ওরা। ওপরে উঠেই দারুণ একটা ক্যান্টিন চোখে পড়ল।
ছোট কাঠের বেঞ্চে বসা যায়, জানলার পাশ থেকে পাহাড় দেখা যায়। ক্যান্টিনে বসে ওরা কফি অর্ডার করলো। কফির কাপে চুমুক দিতে দিতে অনুপমা বাইরের পাহাড়ের দিকে তাকিয়ে বলল, জীবনে এমন নিরিবিলি মুহূর্ত বড্ড প্রয়োজন, জানো তো? জানি তো, আর আমি চাই তোমার সব নিরিবিলি মুহূর্তে আমি থাকি পাশে। অনুপমা কিছু বলল না, শুধু এক ঝলক চেয়ে দেখল ঋত্বিকের দিকে। মনটা একটু কাঁপলো যেন, কিন্তু মুখে কিছুই বলল না। বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে। কাঞ্চনজঙ্ঘার টিপটা তখন মেঘের ফাঁকে এক ঝলক দেখা দিল। ওদের দুজনের মাঝের দূরত্বটাও হয়তো ঠিক তখনই আরেকটু কমে এলো, কফির কাপ আর কথার ফাঁকে। জানো তো অনুপমা, তোমাকে আমার খুব চেনা লাগে। মনে হয় কোনো এক জন্মে তুমি আর আমি একসঙ্গে ছিলাম, গোটা জীবন কাটিয়েছিলাম হাতে হাত রেখে। সত্যি তোমার ট্যালেন্ট আছে, যে হারে ছুটছো আমার তো অবাক লাগছে। কি করে তুমি এখনো সিঙ্গেল? ওই যে তোমার দেখা পাইনি, তাই তো এতদিন সিঙ্গেল। ইনাফ ঋত্বিক, যথেষ্ট হয়েছে। এবার কিন্তু লিমিট ছাড়াচ্ছ। কেন? তোমার আমার মধ্যে কিছু হতে পারে না? অসম্ভব কথা বলো না। কেন? ভুল কি আছে? আমি পুরুষ, তুমি নারী, আদি অনন্তকাল ধরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়, এতে অন্যায়ের কি আছে? অসম্ভব একেবারেই না। কি এমন অসম্ভবের দেখলে তুমি এর মধ্যে? তুমি আমার থেকে অনেক ছোট ঋত্বিক। কিন্তু আমার অনুভূতিগুলো ছোট করে দেখতে পারো না তুমি। হয়েছে, অনেক হয়েছে। অনেকটা পথ হেঁটে যেতে হবে, চলো উঠে পড়ো। এগিয়ে গেল অনুপমা নামার সিঁড়ির দিকে। আমি কিন্তু মজা করছি না, যা বলছি একদম মন থেকে বলছি। কথাটা বলেই এক দৌড়ে অনুপমার ঠিক পিছনে এসে দাঁড়ালো ঋত্বিক। তারপর বেশ কঠিন গলায় বলল, তোমাকে আমার ভালো লাগে, খুব খুব ভালো লাগে। এর মধ্যে কোনো অপরাধ আমি খুঁজে পাই না। তোমার চোখে আমি হারিয়ে যাই, নিজেকে ধরে রাখতে পারি না। তুমি কি সত্যিই বুঝতে পারো না? ঘুরে দাঁড়ালো অনুপমা, চোখের মধ্যে অদ্ভুত গাম্ভীর্যতা। একটু হেসেও বলল, জীবনটা কোনো কবিতার লাইন না ঋত্বিক, যেখানে শব্দ দিয়ে সব সাজিয়ে ফেলা যায়। ভালো লাগা মানেই সম্পর্ক হয় না। তুমি যা বলছো সেটা হয়তো এখনের আবেগ। আমার উপস্থিতি তোমার একা সময়কে একটু সঙ্গ দিচ্ছে, কিন্তু বাস্তবটা জানো, আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি। অনেক রকম সম্পর্ক, ভালোবাসা, ভাঙন দেখেছি। তোমার অনুভূতিকে আমি অসম্মান করছি না, কিন্তু সেই অনুভবটা একান্তই তোমার, সেটাও তোমায় বুঝতে হবে। তবে আমার কাছ থেকে যদি জানতে চাও তাহলে বলবো, এখন তোমার মধ্যে যেটা হচ্ছে সেটা তোমার জীবনের একটা সুন্দর মোহ, একটা ফিলিংস। কিছুদিন পরে তোমার মোহ কেটে যাবে, অনুভূতির রঙগুলো ফিকে হয়ে যাবে, ভালোবাসা ভালোবাসা খেলা শেষ হবে। কিন্তু বিশ্বাস করো ঋত্বিক, লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করার সময় আমার কাছে আর এখন নেই। অনেকটাই এগিয়ে গিয়েছি আমি। ভালো থেকো। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না অনুপমা, একবারও পিছন ফিরে তাকালো না। যদি তাকাতো তবে হয়তো চোখে পড়তো দাঁড়িয়ে আছে ঋত্বিক, দু চোখে গাঢ় অভিমান আর এক রাশ অপূর্ণ প্রশ্ন নিয়ে। হয়তো ইচ্ছে করেই তাকায়নি অনুপমা, কারণ ও জানে কিছু কিছু চাহনি সব কঠোরতা ভেঙে দিতে পারে। নিজেকে শক্ত রাখতে গেলে কখনো কখনো চোখ ফিরিয়ে নিতে হয়। ভালোবাসা পৃথিবীর সমস্ত নেশার চেয়েও গভীর, ক্ষতিকারক আর যন্ত্রণার। এ নেশা শরীর ছুঁয়ে দেখে না,
ক্ষতবিক্ষত করে দেয় আত্মা। না, ভুল করবে না অনুপমা। একটু পরেই হয়তো ছেলেটা ফিরে এসে বলবে ও মজা করছিল। আর মেনে নেবে না অনুপমা। বুঝতে পারছে দুর্বল হয়ে পড়ছে, সংযত হওয়া খুব প্রয়োজন। হতেই পারে ২৬ বছরের ছেলেটার কাছে এটা নেহাতি মজা, কিন্তু ওর কাছে ভালোবাসার গুরুত্ব সব থেকে বেশি। তাই এই মুহূর্তে ফিরে যাওয়াটা খুব জরুরি। হোমস্টেতে ফিরে এসেই ব্যাগ গুছিয়ে নিল অনুপমা। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। কাল সকালে এখান থেকে বেরিয়ে যাবে। ট্রেনে টিকিট পেলে ভালো, না হলে দার্জিলিং চলে যাবে। তার আগে বিকাশকে ফোন করে জানিয়ে দিতে হবে এই ট্যুরটা ও আর কন্টিনিউ করছে না। ডিনারের জন্য আজকাল বাইরে যায়নি অনুপমা। ঋত্বিকের সামনাসামনি হতে ভালো লাগছে না। মাত্র দুদিনেই ওর গোছানো জীবনটা ঘেঁটে দিয়েছে ছেলেটা। বারবার ওর মুগ্ধ দৃষ্টির দিকে তাকিয়ে সন্দেহ হয়েছে, কিন্তু নিজেকে বুঝিয়েছে। কিন্তু এখন সবটা পরিষ্কার। রাত তখন প্রায় ১টা। হঠাৎ ওর দরজায় নক। ঋত্বিক ভেবে দরজা খুলল না অনুপমা, কিন্তু কিছুক্ষণ পরেই গলার শব্দটা শুনে উঠে পড়ল বিছানা থেকে। এ কি, তুমি এত রাত্রে ডাকছো? কিছু প্রয়োজন? ম্যাম, হ্যাভ ইউ সিন ঋত্বিক? অ্যাকচুয়ালি ইউ বোথ ওয়াজ ইন হোমস্টে। আমি ডিনারের জন্য অ্যাকচুয়ালি যখন গেলাম তখন দেখলাম ও ঘরে নেই। না, আমার এখানে ঋত্বিক নেই। আর কোথায় আছে আমি জানিও না। দেখো আশেপাশে কোথাও গেছে, ফোন করো না। আই হ্যাভ কল্ড ম্যাম, বাট নো রেসপন্স। খুব টেনশন হচ্ছে। কথাগুলো আর কানে ঢুকলো না অনুপমার। ওরা যে একে অপরকে আগে থাকতে চেনে না, জানাতে পারল না সৌরভকে। কেন জানে না, বুকের ভেতরটায় কেমন যেন দম বন্ধ হয়ে গেল। কোথায় ঋত্বিক এই বৃষ্টির রাতে? তবে কি ও ফেরেনি? একটা রাত, একটা মাত্র রাত অনুপমার গোটা জীবনটা ওলটপালট করে দিল। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে কাটালো ও। চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। বারবার ভাবছে কোথায় ঋত্বিক, ঠিক আছে তো, কোনো বিপদে পড়েনি তো? বাইরে বৃষ্টির শব্দ ক্রমে আরও ঘন হচ্ছে। অনুপমার বুকের ভেতরটা ততই অস্থির হয়ে উঠছে। মাঝে মধ্যেই চোখ ভিজে আসছে নিজের অজান্তেই। এক অজানা অপরাধ বোধ, এক অসম্পূর্ণ ভালোবাসার গোপন ব্যথা সব একসাথে মিশে যাচ্ছে হৃদয়ের গভীরে। ওর চোখের সামনে ভেসে উঠছে ছেলেটার মুগ্ধ চাহনি, চঞ্চল কোমল হাসি, আর প্রতিটা মুহূর্ত যেখানে অনুপমার প্রতি ওর আন্তরিক যত্ন আর অদ্ভুত টান প্রকাশ পেয়েছিল। বারবার ওর বলা কথাগুলো ফিরে ফিরে আসছিল কানে। অনুপমা বুঝে উঠতে পারছিল না এত অল্প সময়ে ঋত্বিক কেমন করে ওর জীবনটা এতটা নাড়িয়ে দিতে পারল। কিন্তু এটাই তো সত্যি, ওর হৃদয়ের গভীরে কোথাও একটা জায়গা দখল করে নিয়েছে ঋত্বিক, আর সেই জায়গাটা এখন ভয়ানকভাবে ফাঁকা। সকালের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। একটা ফোন এলো হোমস্টেতে, আর খবরটা শোনা মাত্রই অনুপমা ছুটল হসপিটালের দিকে। হসপিটালের ঠিক বাইরেই বসে থাকতে দেখল ঋত্বিককে। অনুপমা ছুটে গিয়ে জিজ্ঞাসা করল, কোথায় কোথায় ছিলে তুমি সারা রাত? কোথায় ছিলে বলো? আমাদের কথা ভাববে না? না, আমরা ভয়ে মরে যাচ্ছি। ভাবলাম কিছু হয়ে গেছে তোমার। কি করছিলে সারা রাত? আসলে গতকাল রাত্রে হোমস্টেতে ফেরার সময় এক বৃদ্ধ লোক রাস্তায় পড়ে যায়। কেউ থামছিল না। আমি আর থাকতে পারলাম না, ওকে ধরে এখানে নিয়ে আসি। তারপর ঝড় বৃষ্টি, ফোন কোথায় গেছে আমি জানি না, চার্জও ছিল না। সকালে হোমস্টের নাম বলতেই ওরাই খুঁজে নাম্বার জোগাড় করে ফোন করলো তোমাদের। আসলে কিছু টাকা পয়সা দরকার ওষুধের জন্য, তাই বলছিলাম। ঋত্বিকের কথাগুলো শেষ হওয়ার আগেই অনুপমা ওর হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল। চোখে তখন তীব্র ক্ষোভ ওর। তুমি জানো না আমরা কতটা ভয় পেয়েছিলাম? উচিত ছিল না তোমার জানানোর, উচিত ছিল না। না মানে আমি তো
ঝড়ের বেগে সজোরে এক চড় এসে পড়ল ঋত্বিকের গালে। চুপচাপ দাঁড়িয়ে রইল ঋত্বিক। অনুপমা কিছু না বলেই ফিরে গেল। চোখ থেকে গড়িয়ে পড়ল জল। ক্ষোভ নয়, বুক ভরা আবেগ, যার হিসেব রাখা যায় না কোনোদিনই। দার্জিলিংয়ের সকাল যেন এক নতুন আশার প্রতিচ্ছবি। রাত ভোর বৃষ্টির পরে শহরের ওপর থেকে ধীরে ধীরে সরে গেছে মেঘের চাদর, আর তার ফাঁক গলে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঝকঝকে শুভ্র, একেবারে রাজকীয়। হালকা কুয়াশার মাঝে মলে বসে আছে অনুপমা আর ঋত্বিক। বেঞ্চটা একটু ভেজা, ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু তাতে যেন কোনো অনুভূতির ত্রুটি নেই। এই মুহূর্তে পাহাড় যতটা সুন্দর, তার থেকেও গভীর অনুভূতির ঢেউ উঠছে ওদের দুজনের ভিতরে। অনুপমা পাহাড়ের দিকে তাকিয়ে সেই পরিচিত বিস্ময়ে। এমন সৌন্দর্য না তাকিয়ে থাকা যায়? চোখের তারায় ধরা পড়ছে পাহাড়ের ছবি, আর মনের গভীরে খেলা করছে অস্থিরতা, দ্বিধা আর অনুভূতি। ঋত্বিকের দৃষ্টি পাহাড়ের দিকে নয়, অনুপমার মুখেই আটকে আছে। ওর চোখে আজ কোনো ছেলে মানুষই ফ্লার্ট নেই, নেই দুষ্টুমি, আছে এক রাশ কৃতজ্ঞতা আর অনেকটা ভালোবাসা। অনুপমা হঠাৎ ঘাড় ঘুরিয়ে বলে উঠল, ও মা, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? পাহাড় দেখো। পাহাড় তো নয়, তোমাকেই দেখতে এসেছি। কাঞ্চনজঙ্ঘা অনেকবার দেখেছি, কিন্তু তুমি প্রথম, যাকে দেখেও চোখ ফেরাতে ইচ্ছে করে না। অনুপমার গাল রাঙা হয়ে ওঠে। কিছু বলে না ও, শুধু এক দৃষ্টি তাকিয়ে থাকে ঋত্বিকের দিকে। ঋত্বিক আবারও গলাটা পরিষ্কার করে নিয়ে বলে, বাবা, একটা চড় খেয়েই বুঝে গেছি তুমিও ভালোবেসে ফেলেছো আমায়। না হলে এতটা রাগ, এতটা ভয়, এতটা কান্না আসেই না। অনুপমা চোখ নামিয়ে ফেলে, কিন্তু প্রতিবাদও করে না। হয়তো ভালোবেসে ফেলেছি, কিন্তু এখনই সেই ভালোবাসায় নিজেকে পুরোপুরি ছেড়ে দিতে পারবো না ঋত্বিক। আমার জীবন, আমার অনুভূতি, এখনো অনেক কিছু অসম্পূর্ণ, অনেক না বলা কথা, না বোঝা ভয়। আমাদের সম্পর্কটা এখনো পরিণত হয়নি, এখনো অপরিণত। তাহলে অপরিণত থাকুক কিছুটা, বন্ধুত্বে থাকুক ভালোবাসার ছোঁয়া। সময় নাও, আমি আছি, তাড়াহুড়োর কিচ্ছু নেই। সম্পর্ক পরিণত হোক ধীরে ধীরে, ঠিক যেমনটা পাহাড়ি সকালে কুয়াশা কেটে সূর্য ওঠে ধীরে ধীরে, আর সমস্ত মেঘ যায় সরে। অনুপমা কিছু বলে না, শুধু হালকা একটা হাসি ছড়িয়ে যায় ওর মুখে। চোখ ফেরায় কাঞ্চনজঙ্ঘার দিকে। ওর মনে হয়, হ্যাঁ, জীবনে এমন কিছু দৃশ্য আসে যা দেখতে হলে অপেক্ষা করতে হয়, বিশ্বাস রাখতে হয়। পাশে বসে থাকা মানুষটার দিকে তাকিয়ে ওর মনে হয়, এই অপরিণত সম্পর্ক একদিন পরিণতি পাবেই। ভালোবাসা, সাহস আর পারস্পরিক বোঝাপড়া যদি থাকে। তাহলে ভালোবাসার মরশুমের বন্ধুরা, আমাদের সঙ্গে তোমরাও একমত তো যে ভালোবাসার ক্ষেত্রে বয়সটা বাধা মানে না, কারণ এজ ইজ জাস্ট আ নাম্বার। ভালোবাসার জন্য প্রয়োজন একটা মুক্ত আর পবিত্র ভালোবাসার মন। আজকের গল্প অপরিণত এ পর্যন্তই। যদি আজকের গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলো না। আর যদি পছন্দ না হয়
তাহলে ডিসলাইকই করো। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কিন্তু আমাদের গল্প শুনতে মন্দ লাগে না, তাদেরকে রিকোয়েস্ট করছি, করেই ফেলো না সাবস্ক্রাইবটা। চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবার চলে আসবো গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে অঞ্জনা গারু, মোহিনী ভট্টাচার্য, বিদিশা জাতি, ঈশানী ঘোষ, পৃথা ঘোষ, সোমা সামন্ত, উজ্জ্বল, সন্দীপ, শান্তনু বর্মন, সঞ্জয় দাস, অভিজিৎ চক্রবর্তী, সৌরভ পাত্র, জয়ন্তী সরকার সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। তবে দাঁড়াও, তার আগে আরও একবার, মনে আছে তো আগামীকাল শনিবার, আর শনিবার মানে ভালোবাসার মরশুমের আরও একটা নতুন চ্যানেল ভূত চর্চায় একটা করে নতুন ভূতের গল্প আসার দিন, ঠিক রাত্রি 11টায়। যারা এখনও ভূত চর্চা সাবস্ক্রাইব করনি তারা চটপট এই গল্পের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইবটা করে রাখো। দেখা হচ্ছে ভূত চর্চায় ঠিক শনিবার রাত্রি 11টায়। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, যে ট্রাভেল এজেন্সির কথা এখানে উল্লেখ করা হয়েছে সেই ট্রাভেল এজেন্সির নাম কি ছিল? যদি গল্পটা পুরোপুরি মন দিয়ে শোনা হয় তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট উত্তরটা দিয়ে ফেলো কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30, আর তারপর আবার আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। তবে তার আগে আগামীকাল ভূত চর্চায় রাত্রি 11টায়। ভালো থেকো সকলে। আর এখন থেকে ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রেখো।